চলো তাহলে আমরা ক্লাস শুরু করি। আমরা অলরেডি এর পূর্বে পলিটির দু একটা ক্লাস অলরেডি প্রোভাইড করে দিয়েছি তোমাদেরকে ইউটিউবে, ওটা একটু দেখে নেবে, প্রস্তাবনা সম্পর্কে পড়িয়ে দিয়েছিলাম, তাই না? তো যাই হোক, আজকে ধরে নাও পলিটির একদম প্রথম ক্লাস থেকে তোমাদেরকে শুরু করতে চলেছি। ক্লিয়ার? দেখো, আমরা ইন্ডিয়ান পলিটি সম্পর্কে পড়বো। ইন্ডিয়ান পলিটি অ্যাকচুয়ালি কি না, আমাদের দেশ অ্যাকচুয়ালি যে আইন বলে এক প্রকার পরিচালিত হয়, তাই না? আমাদের দেশের জনগণ থেকে শুরু করে দেশের সমস্ত প্রশাসনিক ব্যবস্থাপনা অ্যাকচুয়ালি যার আধারে চলে, অর্থাৎ যে বইটার উপরে আধার করে আমাদের ভারতবর্ষ পরিচালিত হচ্ছে, সেটাই হচ্ছে একবার ইন্ডিয়ান পলিটি। দেখো, অ্যাকচুয়ালি আমাদের ভারতবর্ষের বুকে বেশ কিছু মানে সেকশন আছে বা আর্টিকেল আছে। আর্টিকেল হতে পারে সে আমাদের সাংবিধানিক আর্টিকেল হতে পারে আমাদের পূর্বের যে আইপিসি ধারা অর্থাৎ ইন্ডিয়ান পেনাল কোড, ওর একটা সেকশন বা আর্টিকেল আছে, বা আর একটা ধরে নাও সিআরপিসি কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর ওর একটা সেকশন বা আর্টিকেল রয়েছে, তাই না? অর্থাৎ এক একটা ক্ষেত্রে এক একটা কিন্তু আর্টিকেল রয়েছে। যেমন বর্তমানে তো আর আইপিসি বা সিআরপিসি নেই, ওটা এখন পরিবর্তন হয়ে গেছে, যাক সেটা একটু জেনে নাও। দেখো, অ্যাকচুয়ালি পুলিশ যদি তোমাকে গ্রেপ্তার করে, তাই না, অর্থাৎ যে সেকশন বা যে ধারা বলে তোমাকে গ্রেপ্তার করবে, বর্তমান নিয়ম অনুযায়ী কি না, সেটা বিএনএস অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতা। দেখো, যদিও এটা কি আগে ছিল না আইপিসি অর্থাৎ ইন্ডিয়ান পেনাল কোড, যেটার পরিবর্তন হয়েছে কত সালে না 2023 সালে। দেখো, 2023 সালে ডিসেম্বরে এটা পাস হয়েছিল, অর্থাৎ বিএনএস অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতা। ক্লিয়ার? আগে যেটা ছিল আইপিসি ইন্ডিয়ান পেনাল কোড, বর্তমানে যেটা 2023 সালে ডিসেম্বরে পাস হয়েছিল, আর 2024 সালে 1 জুলাই এটা এফেক্ট হয়ে যায়, কার্যকর হয়ে যায়। ক্লিয়ার? দেখো, আর তাছাড়াও যে আমাদের যে সিআরপি অর্থাৎ কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর, যে ধারা বলে একবার কোর্ট তোমাকে সাজা প্রদান করে, সেটা কি না আগে ছিল সিআরপি অর্থাৎ কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর, যেটা বর্তমানে কি না ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা নামে পরিচিত হয়েছে। ক্লিয়ার? অর্থাৎ এটা বর্তমানে চেঞ্জ করা হয়েছে। দেখো, অ্যাকচুয়ালি 2023 সালে, এটাও 2023 সালে ডিসেম্বর অর্থাৎ ডিসেম্বরে এটা পাস হয়েছিল, আর 2024 সালে 1 জুলাই এটা এফেক্ট বা কার্যকর করা হয়েছিল। খুবই গুরুত্বপূর্ণ এই সাল দুটো একটু মনে রাখবে। এখানে 1 জুলাই 2024, এটাও 1 জুলাই 2024 বিএনএস বা বিএনএসএস লাগু হয়। ক্লিয়ার? তাহলে যাই হোক, পুলিশ যদি তোমাকে গ্রেপ্তার করে, তাহলে সেটা কি না বিএনএস ধারা অনুযায়ী করবে। কোর্ট তোমাকে যদি সাজা প্রদান করে, তাহলে সেক্ষেত্রে কি বিএনএসএস ধারা বলে তোমাকে সাজা প্রদান করবে। ক্লিয়ার? আর আমাদের দেশ যে ধারা বলে পরিচালিত হয়, তাই না, সেটা কি না ভারতীয় যে আমাদের সংবিধান রয়েছে, সেই সংবিধানের যে ধারা বা আর্টিকেল রয়েছে, সেই ধারা বলে এক প্রকার তো আমাদের দেশ পরিচালিত হচ্ছে। আমরা প্রত্যেক ভারতবর্ষের নাগরিক অ্যাকচুয়ালি এই সংবিধানের মধ্যে থাকা প্রত্যেকটা জিনিসকে এক প্রকার মেনে চলছে বাধ্য। যদি এই সংবিধানের মধ্যে থাকা কোনো জিনিস যদি কোনো ব্যক্তি যদি অমান্য করে, মেনে না চলে, তো সেক্ষেত্রে অবশ্যই তার আইনানুগ সাজা তো 100%ই হবে। ক্লিয়ার? তাহলে যাই হোক, আমাদের একটা ইন্ডিয়ান পলিটিক্স জাস্ট একটা বইয়ের আকার বলতে পারো। সেই বই আমাদের ভারতবর্ষ কীভাবে পরিচালিত হবে তার সমস্ত কিছু কিন্তু এই বইয়ের মধ্যে লেখা রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ বিষয় অ্যাকচুয়ালি। আমাদের ভারতবর্ষের সংবিধান আমরা অলরেডি পূর্বেই পড়েছি যে আমাদের ভারতবর্ষের সংবিধান হচ্ছে এই বিশ্বের সবচেয়ে বৃহত্তম এবং পুঙ্খানুপুঙ্খানু এক প্রকার সংবিধান বলতে পারো, তাই না? গর্বের একটা বিষয় বলতে পারো, তাই না? যাই হোক, আমাদের এই সংবিধানকে রচনার যে পটভূমি, সেটা তোমাদের অলরেডি আলোচনা করে দিয়েছি, একটু পূর্বের ক্লাস ইউটিউবে দেখে নেবে তোমরা। ক্লিয়ার? চলো আমরা তাহলে আজকে শুরু করি। দেখো, অ্যাকচুয়ালি আমাদের সংবিধানের যে আর্টিকেল বা ধারা আছে, তা একটা বইয়ের সঙ্গে যদি তুমি তুলনা করো, মনে করো একটা যে কোনো ম্যাথামেটিক্সের একটা তুমি বই যদি তুলে নাও, তাহলে সেক্ষেত্রে দেখবা সেখানে কী লেখা থাকে, অধ্যায় লেখা থাকে, বিষয় লেখা থাকে, তারপরে পৃষ্ঠার নাম্বার লেখা থাকে, তাই না? তো সেই রকম কি, যেমন প্রথম অধ্যায় মনে করো লেখা রয়েছে, আমি সাপোজ একটা ধরে নিলাম যে প্রথম অধ্যায় কী আছে, সরল সুদ আছে, পৃষ্ঠার নম্বর কত থেকে কত না 1 থেকে 4 পর্যন্ত। তো এইভাবে কিন্তু একবার বইয়ের সাজানো থাকে। ঠিক তেমনিভাবে আমাদের ভারতবর্ষের সংবিধানের কিন্তু এই ধারাগুলো এই ঠিক একইভাবে সাজানো রয়েছে। যেমন আমরা যদি প্রথম অধ্যায় বলি, তাহলে সেক্ষেত্রে আমরা সংবিধানে কী পাবো না পার্ট হিসাবে পার্ট, অর্থাৎ আমাদের বর্তমানে পার্টের সংখ্যা প্রায় 25টা। অ্যাকচুয়ালি যখন আমাদের সংবিধান রচনা হয়েছিল সেই সময় পার্টের সংখ্যা ছিল 22টা। ক্লিয়ার? কিন্তু পরবর্তীকালে সংবিধান সংশোধন করা হয়, সংবিধান সংশোধন করে সেই পার্টের সংখ্যা বর্তমানে 25টা দাঁড়িয়ে গেছে। তবে নাম্বারে কিন্তু 25 আসবে না, কারণ এখানে ABCD যুক্ত হয়ে গেছে। ক্লিয়ার? অর্থাৎ 22 নাম্বার হিসেবে তুমি 22টাই ব্যবহার করবা, কিন্তু গুনতে গেলে হয়তো 25টা আসবে। ক্লিয়ার? যেমন 4-এ এই নম্বর যুক্ত হয়েছে। ক্লিয়ার? এইভাবে যুক্ত হয়েছে। তাহলে যাই হোক, আমাদের সংবিধান যখন রচনা করা হয়েছিল সেই সময় পাঠের সংখ্যা 22টা ছিল, বর্তমানে পাঠের সংখ্যা 25টা হয়ে গেছে। ক্লিয়ার? তাহলে যাই হোক, আমাদের অধ্যায় যদি বলি, তাহলে প্রথম অধ্যায় কী আছে না, আমরা সেটাকে সংবিধানে পার্ট 1 বলবো। ক্লিয়ার? যেমন আমরা এখানে বিষয় কী বলছি, সরল সুদ। ঠিক একইভাবে পার্ট 1-এ কী লেখা আছে না, ভারতীয় ইউনিয়ন ও তার ভূখণ্ড, তাই না, ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরিজ। তাহলে কি এটা বিষয় চলে গেল। পৃষ্ঠা নাম্বার আমরা উপরে কি সরল সুদ বলেছিলাম যে 1 থেকে 4 নম্বর পেজের মধ্যে এটা পাবে। ক্লিয়ার? কিন্তু আমরা এখানে যদি পলিটি হিসাবে
ধরি তাহলে সেক্ষেত্রে দেখব যে পার্ট 1-এ এই ভারতীয় ইউনিয়ন এবং তার ভূখণ্ড এটা কি 1 থেকে 4 নম্বর আর্টিকেলের মধ্যে পাবো, অর্থাৎ এটা আমরা কি না আর্টিকেল বা ধারা আকারে প্রকাশ করব। ক্লিয়ার? অর্থাৎ আমরা এটা বুঝতেই পারলাম যে আমাদের ভারতবর্ষের অর্থাৎ দেশ যেভাবে পরিচালিত হয় তা ভারতীয় এই ইন্ডিয়ান পলিটির আর্টিকেল অনুযায়ী পরিচালিত হয়ে থাকে। পুলিশ তোমাকে গ্রেপ্তার করবে কি বিএনএস অনুযায়ী, আর কোর্ট সাজা প্রদান করবে কি না বিএনএসএস ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা আর ভারতীয় ন্যায় সংহিতা। ক্লিয়ার? এইগুলো একটু ফুল ফর্ম তোমরা মনে রাখবে। আর ইফেক্টিভ ডেট বা যে পাস্ট হওয়া ডেটগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা কারেন্ট ইস্যুর মধ্যেও পড়ে যায়। ক্লিয়ার? তাহলে যাই হোক আমরা আরেকটু জেনে নিই যে অ্যাকচুয়ালি কি আমাদের সংবিধান যখন রচনা করা হয়েছিল সেই সময় আমাদের পার্টের সংখ্যা ছিল 22টা, যা বর্তমানে এসে দাঁড়িয়েছে 25টা। ক্লিয়ার? আর যদি আমি আর্টিকেলের কথা বলি সেক্ষেত্রে আর্টিকেলের সংখ্যা ছিল 395টা আর্টিকেল ছিল, কিন্তু বর্তমানে সেই আর্টিকেল হয়ে গেছে কতগুলো, মানে 448টা আর্টিকেল হয়ে গেছে। ক্লিয়ার? বর্তমান সময় অনুসারে। ক্লিয়ার? এইবার দেখো যদি আমি তপশিলি বা শিডিউলের কথা বলি, আমাদের তৎকালীন সময় শিডিউল বা তপশিলি ছিল, তপশিলির সংখ্যা ছিল তৎকালীন সময় 8টি ছিল, কিন্তু বর্তমানে এই তপশিলির সংখ্যা হয়ে গেছে 12টা তপশিলি হয়ে গেছে। দেখো এই তপশিলি সম্পর্কে তোমাদের একটু হালকা আলোচনা করবো আজকে। ক্লিয়ার? তা সোজা আমরা কোথায় চলে যাব আজকে, পুরো পার্ট 1-এ চলে যাব। ক্লিয়ার? তাহলে পার্ট 1 করতে করতে আমি তোমাদের যতটা সম্ভব পারি গুরুত্বপূর্ণ সামনে যে তোমাদের পরীক্ষাগুলো রয়েছে তাই না, যেমন গ্রুপ ডি গ্রুপ সি রয়েছে, রাজ্য সরকারের যে এসএলএসটি রয়েছে সেইখানে, অথবা তুমি যে সমস্ত যে আমাদের কলকাতা পুলিশ, বেঙ্গল পুলিশ, এসআইয়ের বা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে তুমি যে পরীক্ষায় বসো না কেন সামনে সেই সমস্ত পরীক্ষার জন্য অ্যাকচুয়ালি পলিটিতে গুরুত্বপূর্ণ, কিন্তু আমি সামনে যে পরীক্ষা আছে তার উপরে বেস করে বেশ কিছু ক্লাস তোমাদের আস্তে আস্তে প্রোভাইড করতে থাকবো, তোমরা সঙ্গে থাকো। ক্লিয়ার? দেখো প্রথমে আমরা কি পার্ট 1 সম্পর্কে পড়বো। দেখো পার্ট 1-এ কি আছে যে ভারতীয় ইউনিয়ন এবং ও তার ভূখণ্ড, অর্থাৎ ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, তাই না, অর্থাৎ এটা পার্ট 1-এ বলা রয়েছে। ক্লিয়ার? এবার এই পার্ট 1-এর মধ্যে কি আছে না বিভিন্ন ধারা আছে। দেখো পার্ট 1-এর যে আর্টিকেল হিসেবে আছে সেটা কত না 1 থেকে 4 পর্যন্ত, অর্থাৎ আর্টিকেল যদি হিসেবে ধরি আর্টিকেল 1 থেকে 4, অর্থাৎ এটা হচ্ছে পার্ট 1-এর মধ্যে পড়ে যায়। অর্থাৎ পার্ট 1-এ 1 থেকে 4 নম্বর আর্টিকেল আছে, আর 1 থেকে 4 নম্বর আর্টিকেলের মূল বিষয়বস্তু কি না ভারতীয় ইউনিয়ন ও তার ভূখণ্ড। ক্লিয়ার? তাহলে আমরা কি একটা প্রত্যেকটা আর্টিকেল সম্পর্কে পড়ে নিই। যেমন প্রথম আর্টিকেল আমরা পড়বো, আর্টিকেল 1-এ কী কী বলা আছে সেটা একটু দেখে নিই। দেখো আর্টিকেল 1-এ কী বলা আছে, দেখো আর্টিকেল 1 বলতেই প্রথমে আমাদের ভারতবর্ষকে যেভাবে বর্ণনা করা হয়েছে তাহলে সেটাকে প্রথমে কি না ইউনিয়ন বলা হয়েছে, ইউনিয়ন তথা সংঘ বলা হয়েছে। অর্থাৎ ভারত হলো একটি ইউনিয়ন তথা সংঘ। দেখো ভারতকে প্রথমে কেন ইউনিয়ন তথা সংঘ বলা হলো, দেখো সংঘ বলার কারণ হচ্ছে এটাই যে কোনো একটা দেশ যদি সংঘ তথা ইউনিয়ন হয়ে যায় তাহলে সেই দেশটা কিন্তু কখনো ভাঙা যায় না। ক্লিয়ার? যেমন আমরা যদি দেশের আরও বেশ কিছু ক্যাটাগরি দেখি, যেমন আমরা যদি কনফেডারেল দেখি, যদি ফেডারেল দেখি, এটাও কিন্তু এক প্রকার দেশের ক্যাটাগরি। কিন্তু কনফেডারেল যদি দেশের কথা বলি তাহলে সেক্ষেত্রে কি না এই দেশটা সাধারণত কি না ছোট ছোট রাজ্য একত্রিত হয়ে একটা দেশের সূচনা হয়, কিন্তু সেই দেশ যখন তখন এই রাজ্যগুলো বিভক্ত হয়ে গিয়ে তারা কি তারা নতুন দেশে পরিণত হতে পারে। ক্লিয়ার? মানে খুবই নরবরে টাইপের একটা দেশ বলতে পারো কনফেডারেল। দেখো কনফেডারেলের থেকে যদি একটু উন্নত হিসেবে দেখো তাহলে সেক্ষেত্রে দেখবা ফেডারেল। ক্লিয়ার? ফেডারেল যেমন আমেরিকা যুক্তরাষ্ট্র একটা ফেডারেল স্ট্রাকচারের মধ্যে পড়ে যায়। দেখো এই আমেরিকা যুক্তরাষ্ট্র যে ফেডারেল স্ট্রাকচার আমি কথা বলছি সেই ফেডারেলটাও কিন্তু কি তোমার হচ্ছে বেশ কিছু ছোট ছোট রাজ্য একত্রিত একটা দেশ গঠন করে। যেমন আমেরিকা যুক্তরাষ্ট্র একটা ফেডারেল স্ট্রাকচারের মধ্যে পড়ে যায়, যেমন এখানে প্রায় 50টা রাজ্য আছে, সেই 50টা রাজ্য একত্রিত হয়ে একটা দেশের সূচনা করে দিয়েছে। তবে এই দেশও কিন্তু কি ভেঙে যেতে পারে। ক্লিয়ার? অর্থাৎ ইউনিয়নের মতো কিন্তু একটা শক্তপোক্ত নয়। ক্লিয়ার? অর্থাৎ যেহেতু ফেডারেল স্ট্রাকচার হচ্ছে, যেমন আমেরিকা যুক্তরাষ্ট্রের 50টা রাজ্য আছে, সেই 50টা রাজ্যের কী আছে না সংবিধান আলাদা, ওদের পতাকা আলাদা, প্রত্যেকটা রাজ্যের আলাদা আলাদা সংবিধান আছে, আলাদা আলাদা পতাকা আছে, এদের নাগরিকত্ব আলাদা আলাদা আছে, তাই না, তারপরে নাগরিকত্ব আলাদা, কিন্তু এদের মুদ্রা একই হয়ে থাকে। ক্লিয়ার? তাই এই দেশ যদি মনে করে কোনো দিন ভেঙে যেতে পারে, ভেঙে গিয়ে পৃথক আলাদা একটা আলাদা আলাদা দেশের সংগঠন তৈরি করতে পারে তো অবশ্যই করতে পারে। যেমন একটা আমরা যদি রাশিয়ার কথা বলি, রাশিয়া তো আগে ইউএসএসআর ছিল, আমরা জানি 1991 সালে টোটাল 15টা দেশে বিভক্ত হয়ে গেছে, কিন্তু ভারতবর্ষকে ভাঙা কখনোই সম্ভব নয়। তার কারণ আর্টিকেল 1-এ অলরেডি যারা সংবিধান রচনা করে গেছে তারা অলরেডি এই ভারতকে ইউনিয়নের অর্থাৎ সংঘ বলে গেছে। তার কারণ তারা জানতো যে ভারতবর্ষ বিভিন্ন ভাষাভাষী মানুষের দেশ, ভারতবর্ষ বিভিন্ন সাংস্কৃতিক বিভিন্ন কালচারের দেশ, তাই না, বিভিন্ন ধর্মীয় বিভিন্ন জাতির মানে বিভিন্ন যত রকম, অর্থাৎ সারা বিশ্বের বুকে যতগুলো মনে করো অ্যাকচুয়ালি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন ভাষাভাষী মানুষ, 22টা ভাষা স্বীকৃত আছে, আরও কতগুলো ভাষা আমাদের ভারতবর্ষের বুকে আছে তার কোনো ঠিক ঠিকানা নেই। ক্লিয়ার? যাই
তাহলে জানে যে কোনো সময় ভাষার আধারে লড়াই হতে পারে, যেমন দক্ষিণ ভারতে ভাষার আধারে সাংঘাতিক লড়াই দেখা যায়, কারণ ওদের যে ভাষাগুলো আছে তাই না, যেমন কন্নড়, তেলুগু, তামিল, মালায়ালাম, যে তোমরা হচ্ছে কর্ণাটক, তারপরে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তাই না, কেরালাতে যে সমস্ত ভাষাগুলো দেখা যায় ওই ভাষা সম্পর্কে কিন্তু ওরা খুবই ওয়াকিবহল। অর্থাৎ যেহেতু এদের ভাষাগুলো অনেক পুরনো ভাষা, তাই না, ঈসা মাসির জন্মের প্রায় 1500 বছর আগেকারের ভাষা, তাই না, তো ওদেরকে দ্রাবিড়ীয় ভাষা বলা হয় থাকে। তাহলে এই ভাষা দ্বারা কিন্তু আমাদের ভারতবর্ষের অ্যাকচুয়ালি যে তোমরা হচ্ছে হিন্দি ভাষাকে যত মাহাত্ম্য দেওয়া হয় সেটাকে কিন্তু ওরা একদমই পছন্দ করে না। তাহলে সেই আধারে লড়াই হতে পারে, তাই না, ধর্ম অনুযায়ী লড়াই হতে পারে, ভাষা অনুযায়ী লড়াই হতে পারে, তাই না। তাহলে এই বিভিন্ন আধারে কিন্তু এখন আমাদের ভারতবর্ষকে লড়াই দেখা যেতে পারে এবং তারা পরবর্তী ক্ষেত্রে বিভাজন হওয়ার একটা কিন্তু জায়গা থেকে যেত, যেটা আমাদের ভারতবর্ষে যারা সংবিধান রচনা করেছে সেটা কিন্তু ভালোভাবেই তারা জানতো। এই জন্য কিন্তু তারা আমাদের ভারতবর্ষকে কি ইউনিয়ন তথা সংঘ করে গেছে, যে কখনোই যাই কিছু হয়ে যাক না কেন, কারণ এখানে কেন্দ্রের হাতে সাংঘাতিক পাওয়ার দেওয়া হয়েছে। আমরা সংবিধান পড়তে গেলে জানবো যে রাজ্য কিন্তু কোনো ব্যাপার নয়, রাজ্যের হাতে সমস্ত রাজ্যের কাছে পাওয়ার দেওয়া হয়েছে, অর্থাৎ যুক্তরাষ্ট্র কাঠামো ভারতবর্ষের মধ্যে রয়েছে শাসন ব্যবস্থা, কিন্তু যখন তখন কিন্তু এই রাজ্যের কাছ থেকে ক্ষমতা কেন্দ্রের কাছে চলে যেতে পারে। এই ক্ষমতা কিন্তু কেন্দ্র সরকারকে বিভিন্ন ক্ষেত্র থেকে, বিভিন্ন সেক্টর থেকে, তাই না, মানে যখনই রাজ্য সরকারের কোনো না কোনো পাওয়ার দেওয়া হচ্ছে তার পেছনে কেন্দ্র সরকারকে সেখানে কোনো না কোনো জায়গায় উঁচু করে দেখানো হয়েছে, অর্থাৎ তার ক্ষমতাকে এখানে কিন্তু বেশি মাহাত্ম্য দেওয়া হয়েছে। আমরা আস্তে আস্তে পড়বো। যাই হোক, তাহলে যাই হোক, এই জন্য ভারতবর্ষ কি ইউনিয়ন তথা সংঘ করে দেওয়া হয়েছে। তারপরে কি বলা হয়েছে, আমাদের ভারতবর্ষের সংবিধানে অ্যাকচুয়ালি আমাদের দেশের নাম কি হবে। দেখো এইটাও কিন্তু বলা রয়েছে আর্টিকেল 1-এ। দেখো আমাদের সংবিধানে আমাদের দেশের নাম কি করা হয়েছে না, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত। দেখো এরূপ কেন নামকরণ করা হলো, ডাইরেক্ট কেন ইন্ডিয়া অথবা ভারত করা হলো না। দেখো এই নিয়ে কিন্তু সাংঘাতিক কন্ট্রোভার্সি হয়েছিল, সাংঘাতিক বিবাদ বাদে, তাই না, বেশ কিছু যারা সংবিধান রচনা করেছিল বেশ কিছু ব্যক্তিদের মধ্যে সাধারণত এই নিয়ে কন্ট্রোভার্সি চলে না। আমাদের কেউ বলে আমাদের দেশের নাম ভারতবর্ষ রাখা হোক, কেউ বলে ইন্ডিয়া রাখা হোক, কারণবশত দেখা হয় যে আমাদের দেশে যে ইন্টারন্যাশনাল যে সমস্ত রিলেশন রয়েছে, বিভিন্ন দেশের সঙ্গে যে সমস্ত চুক্তিগুলো রয়েছে, তা সাধারণত কি সেখানে ইন্ডিয়ার নাম আছে আমাদের দেশের নাম। আবার বলা হয় না আমাদের আবার বেশ কিছু ব্যক্তি যুক্তি দেয় যে নাকি না আমাদের দেশের নাম ভারতবর্ষ হওয়া উচিত, তার কারণ আমাদের দেশে যে ভারতবর্ষ এটা অনেক পৌরাণিক কাহিনী থেকে যুক্ত রয়েছে। এই নামটা অনেক পুরনো একটা নাম, তাই না। আমরা কি বলি, আমরা বলি ভারত মাতা কি জয়, আমরা বলি ইন্ডিয়া মাতা কি জয়। তারপরে আমাদের জাতীয় অ্যান্থেম জনগণ মন অধিনায়ক জয় হয়ে ভারত ভাগ্য বিধাতা, তাই না। তাহলে ভারত অর্থাৎ মানে প্রত্যেকটা জায়গায় পুরো মনে করে আমাদের রন্ধে রন্ধে এই ভারতবর্ষ শব্দটা লুকিয়ে রয়েছে। তাহলে যাই হোক, আমাদের সুপ্রিম কোর্টে এই নিয়ে ব্যাখ্যা করে এবং পরবর্তী ক্ষেত্রে আমরা জানি যে কেসও হয়েছে, কেস হয় না মানে পরবর্তী ক্ষেত্রে অ্যাকচুয়ালি রায় ঘোষণা করা হয়। অর্থাৎ এখানে বলা হয়ে থাকে যে কি না আমাদের ভারতবর্ষ কি করা হবে না, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, অর্থাৎ আমাদের দেশের নাম ইন্ডিয়া দ্যাট ইজ ভারতবর্ষ করে দেওয়া হয়। ক্লিয়ার। তাহলে এই হচ্ছে আমাদের ভারতবর্ষ হলো এক প্রকার ইউনিয়ন। তারপরে কি বললাম যে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, অর্থাৎ আমাদের দেশের নাম হচ্ছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত। তারপরে কি আছে, আর্টিকেল 1-এ আছে আমাদের রাজ্যের নাম। আমরা জানি আমাদের ভারতবর্ষে যতগুলো রাজ্য আছে, তাই না, অর্থাৎ 28টা রাজ্য আছে, সেই সমস্ত বা কেন্দ্রশাসিত অঞ্চল আছে, সেই সমস্ত রাজ্যের নামে টোটাল নামটা কিন্তু কোথায় না আর্টিকেল 1-এ রয়েছে। তাছাড়া কি আছে না রাজ্যের প্রকারভেদ। দেখো আমাদের রাজ্যে শুধু 3 ধরনের প্রকারভেদ আছে, যেমন স্টেট আছে, তাই না, অঙ্গরাজ্য রয়েছে, তাই না, 28টা অঙ্গরাজ্য তথা স্টেট রয়েছে, তাই না, 8টা কেন্দ্রশাসিত অঞ্চলেতে ইউটি রয়েছে, আর অর্জিত সংখ্যা 0, অর্থাৎ অর্জিত আমরা কোনো যুদ্ধ করে তা জোরপূর্বক কোনো জায়গা থেকে আমরা অর্জিত সংখ্যা করিনি, যার জন্য সংখ্যাটা 0। ক্লিয়ার। তাহলে যাই হোক, আমাদের 1 নম্বর আর্টিকেলের আমরা মূল বিষয়বস্তু কী পেয়ে গেলাম না, পেলাম হচ্ছে ভারতবর্ষ কি না, ভারতবর্ষ হচ্ছে একবার ইউনিয়ন পেলাম, ভারতবর্ষের নাম কি ইন্ডিয়া দ্যাট ইজ ভারত পেলাম, তাই না। আমাদের আর্টিকেল 1-এ আর কি পেলাম না বিভিন্ন রাজ্যের নাম পেলাম, আর কি পেলাম যে রাজ্যের ক্যাটাগরি, মানে কোন কোন রাজ্য আমাদের ভারতবর্ষে রয়েছে। যেমন হচ্ছে কি আছে না পূর্ণ রাজ্য রয়েছে, অর্থাৎ তোমার হচ্ছে স্টেট রয়েছে, ইউটি ইউনিয়ন টেরিটরি রয়েছে, অর্জিত সংখ্যা 0, কিন্তু নামকরণ একটা এখানে রয়ে গেছে। ক্লিয়ার। এইবার আমরা সোজা চলে যাই আর্টিকেল 2-তে। দেখো আর্টিকেল 2-তে কী বলেছে যে আমাদের ভারতবর্ষ যদি চাই তাহলে সেক্ষেত্রে কি না রাষ্ট্রপতির পূর্ব সূচনা দ্বারা কি না নতুন রাজ্যের সূচনা বা গঠন করতে পারে, অর্থাৎ রাষ্ট্রপতির পূর্ব অনুমতি দ্বারা যে কোনো দেশ বা যে কোনো দেশের কোনো অংশকে আমাদের দেশের সঙ্গে কি যুক্ত করতে পারে, অর্থাৎ নতুন রাজ্যের সূচনা বা গঠন করা যেতে পারে। যেমন 16ই মে 1975 সালে সিকিমকে ভারতবর্ষের 22তম অঙ্গরাজ্যের স্বীকৃতি দেওয়া হয়েছিল। দেখো সিকিমকে কেন, সিকিমের এই জায়গাটা যে 1975 সালে এই 16ই মে অ্যাকচুয়ালি ভারতবর্ষের 22তম অঙ্গরাজ্য হিসেবে সিকিমকে যে মর্যাদা দেওয়া হয়েছিল, তার পূর্বে কিন্তু বেশ কিছু কিন্তু কন্ট্রোভার্সি হয়েছিল এই নিয়ে, তাই না। তোমরা হচ্ছে সংবিধান সংশোধন করতে হয়েছিল এই সিকিমকে আমাদের ভারতবর্ষের সঙ্গে যুক্ত করার জন্য। দেখো সিকিম কিন্তু একটা
আলাদা দেশ ছিল। আমাদের ভারতবর্ষে দেখো পশ্চিমবঙ্গের একদম মাথায় রয়েছে সিকিম, তাহলে সেই সিকিমটা কিন্তু একটা আলাদা দেশ ছিল। অ্যাকচুয়ালি কী বলতো 1959-এ যখন তিব্বতকে দখল করে নেয় চীন, তাই না, জোরপূর্বক দখল করে নেয়, একটা ডোমিনেন্ট স্টেটে পরিণত করে দেয়, তাহলে অ্যাকচুয়ালি সেই সময় কী বলতো ওইখানকার যে সমস্ত বৌদ্ধরা ছিল, বৌদ্ধ ধর্মের ব্যক্তিরা ছিল, দালাই লামা যারা ছিল, তাদের প্রচুর পরিমাণে অত্যাচার করায়, মারধর করা, প্রচুর পরিমাণে মারধর করে। আচ্ছা, একই পরিবারে যদি 5-7 জন ছেলে মেয়ে থাকে তাদেরকে মেরে ধরে কাউকে মাঞ্চুরিয়ায় পাঠিয়ে দেয়, চীনের কোথায় সিনজিয়াং প্রান্তে পাঠিয়ে দেয়, কোথায় হান চাইনিজে পাঠিয়ে দেয়, এভাবে মারধর করে পাঠিয়ে দেয় এবং প্রচুর পরিমাণে অত্যাচার করে এবং তাদের সঙ্গে প্রচণ্ড ভেদভাবনা করে। ক্লিয়ার? তাহলে সিকিম, ভুটান, এই সমস্ত দেশগুলো কিন্তু তৎকালীন সময় ভয় পেয়ে গিয়েছিল কি না, আমাদের সিকিমকে অথবা ভুটানকেও যদি এরূপ যদি জোরপূর্বক দখল করে নেয়, আমাদের সাথে ভেদভাবনা করে, আমাদের প্রতি অত্যাচার করে, এই জন্যই কিন্তু সিকিম ইচ্ছা প্রকাশ করেছিল যে তারাও আমাদের ভারতবর্ষের সঙ্গে যুক্ত হতে চায় এই অত্যাচারের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। ক্লিয়ার? তাহলে যাই হোক, কিন্তু তাদেরকে সুযোগ দেওয়া হয়েছিল, বলা হয়েছিল ঠিক আছে তোমরা যুক্ত হতেই পারো, কারণ আমাদের ভারতবর্ষের আর্টিকেল 2-তে বলেই দেওয়া রয়েছে। ক্লিয়ার? এরকম নতুন রাজ্যের সূচনা বা গঠন বা বিভিন্ন দেশ, বিভিন্ন রাজ্যকে কী হয়, আমরা আমাদের দেশের সঙ্গে একটা অঙ্গরাজ্য হিসেবে বা ইউটি হিসেবে যুক্ত করতেই পারি। তার কারণ আমরা জানি আমাদের ভারতবর্ষ একটা সময় কি অখণ্ড ভারতবর্ষ ছিল, মায়ানমার থেকে শুরু হতো, আফগানিস্তান পর্যন্ত চলে যেত, তারা এই যে বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার তো ভারতবর্ষের অন্তর্গত। তাহলে অ্যাকচুয়ালি ভারতবর্ষের অন্তর্গত রয়েছে, আবার এখন বিভাজন হয়ে গেছে, আবার কোনো না কোনো দিন আবার এই ভারত মায়ের কোলে আবার ফিরে আসতে হবে। এটা জানে সংবিধান যারা প্রণয়ন করেছে, আজ নয় কাল সেটা আসবে। ক্লিয়ার? তাহলে যাই হোক, এই জন্য আমাদের আর্টিকেল 2টা দিয়ে গেছে। তাহলে যাই হোক, সিকিম প্রথমত আমাদের ভারতবর্ষের সঙ্গে তো যুক্ত হতে চেয়েছিল, কিন্তু ওরাও ভয় পেয়ে গিয়েছিল যদি ভারতবর্ষ যদি চীনের মতো এরকম আচরণ করে, অর্থাৎ প্রচুর পরিমাণে যদি ভেদভাবনা করে, একটা দেখা যাচ্ছে যে সিকিম ভারতবর্ষের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে তাদের প্রতি অত্যাচার করা হচ্ছে, তাদের সাথে ভেদভাবনা করা হচ্ছে, তাদের দেশ থেকে প্রচুর ট্যাক্স নিয়ে আসা হচ্ছে, অর্থাৎ তাদের দেশের কোনো ডেভেলপ করা হচ্ছে না, তাই না, বা ধর্মভিত্তিক, জাতিভিত্তিক তাদের সাথে বিভিন্ন ভেদভাবনা করা হচ্ছে, এইরকম মানে, বা একই পরিবারে যদি 4 জন সন্তান থাকে তাদেরকে মেরে 4 প্রান্তে পাঠিয়ে দিলাম, এরকম ভাবনা ছিল। কাউকে জম্মু কাশ্মীর পাঠালো, কাউকে গুজরাটে, কাউকে তামিলনাড়ুতে, কাউকে মণিপুরে, এরকম তারা ভেবেছিল। কিন্তু তারা ভারতবর্ষ তাদেরকে সুযোগ প্রদান করেছিল, তারা বলেছিল কোনো সমস্যা নেই, তোমাদের 2 বছর সুযোগ দেওয়া হচ্ছে, তোমরা 2 বছর সুযোগ দেওয়া হচ্ছে, এই জন্য তোমরা দেখে নাও, তোমাদের যদি ভালো লাগে তোমরা থেকো, না হলে থেকো না। ক্লিয়ার? তা অ্যাকচুয়ালি বললেই তো হলো না যে এই কথাটা তার সংবিধানে লেখা ছিল না, তা না, যে কোনো রাজ্যকে সুযোগ দেওয়া হবে, আবার যদি ভালো না লাগে ছেড়ে চলে যাবে। স্পষ্ট এখানে 1 নম্বর আর্টিকেলে উল্লেখ করে দেওয়া আছে, যুক্ত হবে ঠিক আছে, কিন্তু বেরিয়ে যাওয়ার অধিকার কিন্তু হবে না যদি সেই স্টেটে পরিণত হয়ে যায়, অর্থাৎ ইউনিয়ন যা কখনো ভাঙাই যাবে না, বেরিয়ে যেতেই পারবে না, বেরিয়ে যেতে গেলে কপালে কষ্ট আছে। ক্লিয়ার? তাহলে যাই হোক, প্রথমত কি এই জন্য আমাদের সংবিধান সংশোধনের একটা তো আর্টিকেল দেওয়া রয়েছে 368, 368 নম্বর আর্টিকেল দেওয়া রয়েছে। তাহলে 368 নম্বর আর্টিকেল প্রয়োগ করে কি করা হলো না, 35তম সংবিধান সংশোধন করা হলো। কত সালে? 1974 সালে। ক্লিয়ার? তাহলে 35তম সংবিধান সংশোধন করা হলো 1974 সালে, এবং বলা হলো সিকিম না ভারতবর্ষের একটা রাজ্য, নাও একটা আলাদা দেশ, ও জাস্ট কি ভারতবর্ষের একটি শহরাজ্য। ক্লিয়ার? তাহলে শহরাজ্যের মর্যাদা দেওয়া হলো, আর্টিকেল 2-1 যুক্ত করে দেওয়া হলো। ক্লিয়ার? কিন্তু তারা মোটামুটি আমাদের ভারতবর্ষের সঙ্গে থাকতে শুরু করলো, তাই না। আমার ভারতবর্ষ সেই সময় কি তাদেরকে আরও এক্সট্রা ভালোভাবে নজর দেওয়া শুরু করলো, ডেভেলপ করলো, উন্নত করলো, তাদেরকে বেশ কিছু আলাদাভাবে প্রায়োরিটি দিল, যার ফলে তাদের ভারতবর্ষের সঙ্গে খুবই ভালো লেগে গেল। আমরা ভারতবর্ষ তো ভালো লাগবে, তার কারণ ভারতবর্ষ অ্যাকচুয়ালি বিদেশিদের আমরা যে কোনো ব্যক্তিকে মেহমান মানি, তাই না, তাদেরকে আলাদাভাবেই রেসপেক্ট করি, সেটা আমরা ভালো করে জানি। যে আমরা যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা যদি বাইরে থেকে কোনো ব্যক্তি আমাদের শরণাপন্ন হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই মেহমান হিসাবে আমরা তাদেরকে দেখি, তাই না, তাদেরকে আলাদাভাবে রেসপেক্ট করি, যত্ন সহকারে আমরা তাদের সাথে ব্যবহার করি, এটা আমরা ভালোভাবে জানি। তাহলে সেক্ষেত্রে সিকিম আমাদের দেশের সঙ্গে যেহেতু যুক্ত হতে চলেছে, তাদেরকে আলাদাভাবেই আমরা সেই সময় রেসপেক্ট করেছিলাম। তাহলে যাই হোক, তাদের 2 বছর অতিক্রান্ত হয়নি, যেহেতু 2 বছর সুযোগ দেওয়া হয়েছিল সিকিমকে, যে ভালো লাগলে দেখো, শহরাজ্যের অ্যাকচুয়ালি মর্যাদা দেওয়া হচ্ছে। ক্লিয়ার? অর্থাৎ তুমি না হলে অন্য কোনো দেশ, না ভারতবর্ষের একটা রাজ্য, তুমি হলে ভারতবর্ষের একটা শহরাজ্য, অর্থাৎ এটা নিয়ে আসা হয়েছিল আর্টিকেল, এই সংবিধান সংশোধন করে 2-এর নম্বর আর্টিকেলে। কিন্তু দেখলো যে তারা 1 বছর কাটিয়ে দেখলো না, ভারতবর্ষের মানুষজন খুবই ভালো, কোনো সমস্যা নেই, আমরা থাকতেই পারি, যার জন্য কী করা হলো, তারা ইচ্ছা প্রকাশ করলো, হ্যাঁ ঠিক আছে তোমরা আমাদের ভারতবর্ষে কী করে নাও, একটা রাজ্যে পরিণত করে নাও। আর বললেই তো রাজ্যে পরিণত করা যায় না, যেহেতু শহরাজ্যের মর্যাদা অলরেডি দেওয়া আছে, এই জন্য আবার কি দরকার, আবার 368 নম্বর আর্টিকেল প্রয়োগ করতে হবে, অর্থাৎ সংবিধান সংশোধন করতে হবে। কততম না 36তম সংবিধান সংশোধন করা হলো। ক্লিয়ার? 1975 সালে। তাহলে 35তম সংবিধান সংশোধন কত সালে? 1974 সালে। আর 36তম সংবিধান সংশোধন 1975 সালে। এবং 75 সালে যে সংবিধান সংশোধন করা হলো, এবং সেখানে কি না সিকিমকে 16 মে 1975 সালে 22তম অঙ্গরাজ্যের স্বীকৃতি দিয়ে দেওয়া হলো। ক্লিয়ার?
তাহলে এটা আমরা ভালোভাবে বুঝতে পারলাম যে আর্টিকেল 2-এ কী বলা আছে, অর্থাৎ নতুন রাজ্যের সূচনা বা গঠন, অর্থাৎ আমাদের দেশ যদি চায় যে অন্য কোনো দেশ বা অন্য কোনো দেশের অংশকে রাষ্ট্রপতির পূর্ব সূচনা দ্বারা আমাদের দেশের অন্তর্গত আমরা করতে পারি, অর্থাৎ নতুন রাজ্যের সূচনা বা গঠন আমরা করে নিতেই পারি। এইবার চলে যাই 3 নম্বর আর্টিকেলে। দেখো 3 নম্বর আর্টিকেলে কী বলেছে যে রাজ্যের সীমানা পরিবর্তন, নাম পরিবর্তন। ক্লিয়ার? অর্থাৎ সেই একই ব্যাপার যে রাষ্ট্রপতির পূর্ব সূচনা দ্বারা কী করা যেতে পারে না রাজ্যের সীমানা পরিবর্তন বা নাম পরিবর্তন করা যেতে পারে। দেখো রাজ্যের সীমানা পরিবর্তন এবং নাম পরিবর্তন যখন করা হবে তখন কিন্তু যে রাজ্যের সীমানা পরিবর্তন করা হবে বা যে রাজ্যের নাম পরিবর্তন করা হবে সেটা কিন্তু সেই রাজ্যের অনুমতি কিন্তু বাধ্যতামূলক এখানে নয়, অর্থাৎ রাষ্ট্রপতিকে জাস্ট একটা পূর্ব সূচনা দেওয়া হবে যে এই রাজ্যের নাম পরিবর্তন করা হচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু কেন্দ্রের পাওয়ার সাংঘাতিক বেশি, যা কিছু করবে তো সংসদ করবে, আমরা জানি প্রত্যেকেই। ক্লিয়ার? অর্থাৎ সংসদ এই সমস্ত কিছু করবে, কিন্তু এইখানে কি না রাজ্যের কোনো কিন্তু ভূমিকা নেই, অর্থাৎ রাজ্যের কোনো অনুমতির কোনো প্রয়োজন হয় না। ক্লিয়ার? অর্থাৎ রাজ্যের সীমানা পরিবর্তন, নাম পরিবর্তন করা হবে কি না রাজ্যের অনুমতির প্রয়োজনই হবে না, এখানে রাষ্ট্রপতিকে শুধু পূর্ব অনুমতি দেওয়া হবে, তাহলেই হয়ে যাবে, আর কোনো কিছুর প্রয়োজন নেই। ক্লিয়ার? তাহলে যদি সেই রাজ্য নাও চায় যে না আমাদের রাজ্যকে কেন ভাঙা হচ্ছে, আমাদের রাজ্যকে ভাঙা হবে না, মানছি না, মানবো না, তাই না, এইসব যদি বলেও থাকে তাহলে সেক্ষেত্রে কিছু করার নেই, হোক আন্দোলন। যেমন আমরা দেখি আমরা যদি 2014 সালের কথা ভাবি, আমরা জানি যে অন্ধ্রপ্রদেশকে ভেঙে কী করা হয়েছে, তেলেঙ্গানা করা হয়েছে। দেখো সেখানে বিধানসভাতেই কিন্তু সেটা পাস হয়নি, অর্থাৎ ওরা চায়ওনি যে আমাদের রাজ্যটাকে আলাদা করা হোক, সাংঘাতিক বিবাদ হয়, মানে সাংঘাতিক ঝামেলা হয়, তাই না, আন্দোলন হয়েছিল, কিন্তু সেই কোনো আন্দোলন কোনো কিছু করতে পারেনি। অর্থাৎ দেশ যদি চায়, ঠিক আছে, অর্থাৎ সংসদ যদি চায়, কেন্দ্র সরকার যদি চায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু 3 নম্বর আর্টিকেলে কিন্তু কোনো রাজ্যের কোনো পাওয়ার এখানে দেওয়া নেই। অর্থাৎ আজকে যদি আমাদের পশ্চিমবঙ্গের নাম যদি পরিবর্তন করে সে যাই রাখুন না কেন, তাই না, তাহলে সেক্ষেত্রে কিন্তু কেন্দ্রের কোনো কিছু করা থাকবে না। বা মনে করো আমাদের রাজ্যের সীমানা পরিবর্তন করে দিল, অর্থাৎ রাজ্যের সীমানা পরিবর্তন করে দিয়ে দেখা গেল যে আমাদের পশ্চিমবঙ্গের কিছুটা অংশ বিহারকে দিয়ে দিল, বা বিহারের কিছু অংশ আমাদের পশ্চিমবঙ্গে দিয়ে দিল, বা ঝাড়খণ্ডে যে লাগো আমাদের পশ্চিমবঙ্গের যে লাগো ঝাড়খণ্ড আছে, তাই না, সেই ঝাড়খণ্ড রাজ্যের কিছু সীমানা পরিবর্তন বা আমাদের রাজ্যের নাম পরিবর্তন করে দিল, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমাদের রাজ্যের কোনো কিছুই করার থাকবে না। আন্দোলন চলবে ঠিক আছে, কিন্তু সেই আন্দোলনের কোনো মাহাত্মই থাকবে না। ক্লিয়ার? তাহলে আমরা 3 নম্বর আর্টিকেলে বুঝতে পারলাম রাজ্যের সীমানা পরিবর্তন, নাম পরিবর্তন, অর্থাৎ রাজ্যের কোনো অনুমতির প্রয়োজন হয় না এখানে। ক্লিয়ার? অর্থাৎ রাষ্ট্রপতির পূর্ব অনুমতি দ্বারা এটা করা যেতে পারে। দেখো এখানে আমরা জানি যে এই রাজ্যের পরিবর্তন, সীমানা পরিবর্তন, নাম পরিবর্তন, ঠিক আছে, তাহলে এটা কি বলতো, এই নিয়ে একটা সাধারণত কেস হয়েছিল, বেরুবাড়ি মামলা হয়ে গিয়েছিল 1960 সালে। 1960 সালে সুপ্রিম কোর্টে একটা কেস হয়, বেরুবাড়ি মামলা হয়ে যায়। কেন, কিসের জন্য মামলাটা হয়েছিল? দেখো এখানে যেহেতু বলা দিয়েছে রাজ্যের সীমানা পরিবর্তন, নাম পরিবর্তন করা যেতে পারে, তো সীমানা পরিবর্তন করা যেতেই পারে, কিন্তু প্রবলেমটা কোথাও হয়ে গিয়েছিল। দেখো অ্যাকচুয়ালি আমাদের দেশ যখন বিভাজন হয়ে গিয়েছিল, ভারত পাকিস্তান বিভাজন হয়ে গিয়েছিল, তাহলে বাংলাদেশ কিন্তু কি পুরো পাকিস্তানের আন্ডারে চলে গেছিলো। তাহলে সেই সময় দেখা গিয়েছিল যে র্যাডক্লিফকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল। র্যাডক্লিফ পুরো ইংল্যান্ডে বসে ভারতবর্ষের টোটাল ম্যাপ দেখে পুরো থানাগুলোকে অ্যাডজাস্ট করে ডাক টেনে দিয়ে পুরো দেশকে বিভাজন করে ছেড়ে দিয়েছিল, যার ফলে প্রবলেম কি হয়ে গিয়েছিল যে আমাদের ভারতবর্ষের যেটা আমাদের ভারতবর্ষে থাকা দরকার, যে জায়গাটা বা জমিটা, সেটা বাংলাদেশের অন্তর্গত হয়ে মানে বাংলাদেশের আন্ডারে চলে গিয়েছিল, যাতে খুব প্রবলেম হতো ভারতবর্ষের মানুষের, বা বাংলাদেশের যে কিছু এরিয়া যেটা বাংলাদেশে থাকা দরকার ছিল সেটা আবার ভারতবর্ষে চলে এসেছিল। এই নিয়ে সাংঘাতিক সীমানা বিবাদ হয়ে গিয়েছিল 1960 সালে। বেরুবাড়ি মামলা হয় জওহরলাল নেহরুর সময়, আর জওহরলাল নেহরু তৎকালীন সময় তো একবার শান্তির বার্তা সারা বিশ্বের বুকে দিতে চেয়েছিল, তাই না, সেই জন্য একদম জান প্রাণ দিয়ে সে বলে উঠলো কোনো সমস্যা নেই, আমাদের 3 নম্বর আর্টিকেলে বলা রয়েছে রাজ্যের সীমানা পরিবর্তন, নাম পরিবর্তন করবে, চলো সীমানা পরিবর্তন করে দাও, কোনো ব্যাপার নেই, আমাদের দেশের কোনো অংশকে দিয়ে দাও তুমি বাংলাদেশকে, বাংলাদেশের কিছু অংশ নিয়ে নাও আমাদেরকে, কোনো সমস্যা নেই, তাই না। সুপ্রিম কোর্ট এই সংবিধানের রক্ষার দায়িত্ব সুপ্রিম কোর্টকে দেওয়া হয়েছে, তাই না। অর্থাৎ সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয় যে মশাই, যে এইখানে তুমি বাংলাদেশের অংশকে আমাদের ভারতবর্ষের অন্তর্গত করতে পারো, এতে কোনো সমস্যা নেই, কিন্তু স্পষ্ট উল্লেখ করা আছে ভারত হচ্ছে ইউনিয়ন, অর্থাৎ তুমি আমাদের ভারতবর্ষের কোনো দেশের কোনো অংশকে তুমি বিদেশের হাতে তুলে দিতে পারো না, অর্থাৎ নাও কোনো সমস্যা নেই, কিন্তু দিতে পারো, যদি তুমি দাও তাহলে সেক্ষেত্রে কি 368 প্রয়োগ করো, অর্থাৎ সংবিধান সংশোধন করো, আর সংবিধান সংশোধন করে তবে তুমি এই বাংলাদেশকে এরিয়া দিতে পারো। কিন্তু এতে সাংঘাতিক প্রবলেম হতো, সাংঘাতিক সেই সময়, কারণ যদি এই সংবিধান তৎকালীন সময়ে সংবিধান সংশোধন হয়ে যদি কিছুটা অংশ বাংলাদেশকে দিয়ে দেওয়া হতো, তাহলে সেক্ষেত্রে এক সময় এক জায়গা থেকে এই দাবিদার হয়ে উঠতো, তাই না। অর্থাৎ আমরা জানি দেশের সরকার যখনই পরিবর্তন হয় তখনই কিন্তু সমস্ত ইন্টারন্যাশনাল রিলেশন পরিবর্তন হয়ে যায়। ক্লিয়ার? অর্থাৎ একটা সময় কংগ্রেস সরকার ছিল, তাই না, এখন বিজেপি সরকার রয়েছে, ইন্টারন্যাশনাল রিলেশন কিন্তু বিভিন্ন দেশের সাথে পরিবর্তন হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তাহলে যাই হোক, সেই সময় দেখা গেল যে যদি বাংলাদেশকে এরিয়া কিছুটা দিয়ে দিত, তাহলে সেক্ষেত্রে পাকিস্তান ওদিকে চিল্লাতো, তাই না, যে আমাদেরও কিছুটা এরিয়া আমাদের ভারতবর্ষে পাওয়া দরকার, কিছুটা তোমরাও না কিছুটা আমাদের দাও, দেখা যাচ্ছে ভালো অংশ নিয়ে নিচ্ছে আর খারাপ অংশ আমাদের দিয়ে দিয়েছে, তাই না, এইরকম সমস্যা মানে হতেই পারতো। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে এই সমস্যার সমাধানের জন্য তৎকালীন সময় এই কোনো রকম কোনো কিছু
মেটেনি, কোনো কিছু মেটেনি। যাই হোক 2020 সালে এসে নরেন্দ্র মোদী এসে কিছুটা সামলেছিল 3 বিঘা করিডোরের এই এরিয়াতে, তাই না, বেরুবাড়ি বলে জায়গা আছে, সেইখানে কিছুটা অংশ হয়তো পরিবর্তন করে দিয়েছিল। টোটাল এখনও পর্যন্ত মানে বিবাদটা সম্পূর্ণভাবে মেটেনি, ক্লিয়ার, আর মেটার কোনো সম্ভাবনা নেই। সাংঘাতিক একটা প্রবলেম যে হয়তো রেড ক্লিপ মানে আমাদের ভারতবর্ষের না, ভারতবর্ষের পুরো মানে এখানে থেকেছে না, বসতি স্থাপন করেছে না, এখানকার কালচার আচার আচরণ, কোথা দিয়ে নদী বাহিত হচ্ছে, কোথায় কী প্রাকৃতিক পরিবেশ রয়েছে, কোথা দিয়ে কী বিভাজন করা দরকার, কোনো কিছু মাথায় না ঢুকে ম্যাপ দেখে আলাদা করে দিয়েছে, এটা কোনো সম্ভব। যার ফলে কি আমাদের ভারতবর্ষে জমি চলে গেছে কোথায় না, বাংলাদেশে, ক্লিয়ার। ভাবো তো একবার, যদি সকালবেলা ঘুম থেকে উঠছো আর চোখ মুছতে চোখ মুছতে ভারতবর্ষে তুমি থাকছো, ভারতবর্ষে ঘুম থেকে সকালবেলা উঠে বাংলাদেশে নাকি বাথরুম করতে যাচ্ছ, এই কেমন লাগে বলো তো, না ভারতবর্ষে থাকছো আর বাথরুম করতে যাচ্ছ কোথায়, বাংলাদেশে। তাই এটা হয়ে গিয়েছিল রেড ক্লিপের জন্য। যা কিছুটা সামাল দেওয়া গিয়েছে, কিন্তু পুরোপুরি সামাল দেওয়া যায়নি। বেরুবানি মামলা 1960 সালে এটা হয়ে গিয়েছিল, ক্লিয়ার। এতে যাই হোক আমরা 3 নম্বর আর্টিকেল সম্পর্কে বুঝতে পারলাম যে রাজ্যের সীমানা পরিবর্তন, নাম পরিবর্তন করা যেতে পারে, ক্লিয়ার। রাজ্যের কোনো অনুমতির এখানে প্রয়োজন হয় না। 2014 সালে তেলেঙ্গানাকে অন্ধ্রপ্রদেশকে ভেঙে তেলেঙ্গানা করে দেওয়া হলো। সেই রাজ্যের তীব্র মানে বিরোধ থাকলেও কিন্তু সেটা সম্ভব হয়ে গেছে। আজকে আমাদের পশ্চিমবঙ্গের অনেক সময় এটা অনেক দিনেকার দাবি, আমরা জানি যে আমাদের পশ্চিমবঙ্গের যে উত্তরের যে অংশটা রয়েছে, তাই না, সেই অংশটা কিন্তু তারা আলাদাভাবে তারা গোর্খাল্যান্ড করার মানে কথা বলছে, তাই না, আলাদা করে রাজ্য বিভাজন করার কথা বলা হচ্ছে, ক্লিয়ার। যদিও কেন্দ্র সরকার এটা করছে না। যদি কেন্দ্র সরকার যদি চায় না আমাদের পশ্চিমবঙ্গটা ভেঙে বিভাজন করে দেবো, তাই না, শত আন্দোলন হোক না কেন পশ্চিমবঙ্গের বুকে, কিন্তু কিছু করার নেই। দেশ যদি চায় তাহলে সেক্ষেত্রে, কেন্দ্র যদি চায় তাহলে সেক্ষেত্রে তাকে রোকার ক্ষমতা কোনো কিছু হবে না। যাই হোক আমাদের পশ্চিমবঙ্গ না ভাঙাই ভালো, তাই না। অর্থনৈতিক দিক থেকে সাংঘাতিক খুবই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে পশ্চিমবঙ্গ যদি এমন হয়, কারণ উত্তরের দিকে সাংঘাতিক কী আছে আমাদের ওই ট্যুরিজম, যে সমস্ত অর্থনৈতিক পর্যটন কেন্দ্র আমরা জানি, উত্তরের যে সমস্ত জেলাগুলো রয়েছে সেখান থেকে প্রচুর পরিমাণে একটা অর্থনৈতিক উৎস আসে আমাদের, ক্লিয়ার। তাহলে যাই হোক এবার আমরা চলে যাই 4 নম্বর আর্টিকেলে। দেখো 4 নম্বর আর্টিকেলে বলছে যে নতুন রাজ্যের সূচনা বা গঠন, অর্থাৎ 2 এবং 3-এ আমি যা কিছু পরিবর্তন করলাম, অর্থাৎ নতুন রাজ্যের সূচনা বা গঠন বা রাজ্যের সীমানা পরিবর্তন, নাম পরিবর্তন, ক্লিয়ার, যেটা আমাদেরকে 2 নম্বর এবং 3 নম্বর আর্টিকেলে বলা আছে, ক্লিয়ার। অর্থাৎ নতুন রাজ্যের সূচনা বা গঠন বা রাজ্যের সীমানা পরিবর্তন বা নাম পরিবর্তন, অর্থাৎ যা কিছু করা হলো অ্যাকচুয়ালি সেটারই কী করা হবে, অর্থাৎ সংবিধানের 1ম এবং 4র্থ তপশিলিতে যুক্ত করে দিতে হবে। 1ম এবং 4র্থ তপশিলিতে যুক্ত করতে, ভালো করে বুঝতে হবে এটা, ক্লিয়ার। দেখো এই আর্টিকেলটা 4 নম্বর আর্টিকেলে কিন্তু 368 নাম্বার ধারা থেকে কিন্তু বন্ধনমুক্ত রাখা হয়েছে, ক্লিয়ার। অর্থাৎ এখানে 50% মেজরিটি দ্বারা অ্যাকচুয়ালি এটা রাষ্ট্রপতির সাইন দ্বারা এটা আইনে পরিণত হয়ে যাবে, ক্লিয়ার। অর্থাৎ নতুন রাজ্যের সূচনা বা গঠন, রাজ্যের সীমানা পরিবর্তন, নাম পরিবর্তন, অর্থাৎ 2 এবং 3 নম্বর আর্টিকেলে আমি যা যা কিছু করব সেইগুলো কি না 1ম এবং 4র্থ তপশিলিতে যুক্ত করতে হবে, ক্লিয়ার। তাহলে 1ম এবং 4র্থ তপশিলিতে কী আছে তাহলে একটু দেখে নিতে হবে আমাদের। দেখো আমি এখানে তপশিলিটা এই জন্য হালকা করে তোমাদেরকে লিখে দিয়েছি এখানে আজকেই। 1ম তপশিলিতে কী বলা আছে, দেখো 1ম তপশিলিতে বলা আছে কি না বিভিন্ন রাজ্যের নাম এবং তাদের এখতিয়ার এলাকা, বিভিন্ন কেন্দ্রশাসিত অঞ্চল এবং তাদের বিস্তৃতি। ভালো করে বোঝো, দেখো বিভিন্ন রাজ্যের নাম এবং তাদের এখতিয়ার এলাকা, তাহলে বিভিন্ন রাজ্যের নাম। ভাবো তো একবার, এখানে বলা হচ্ছে নতুন রাজ্যের সূচনা বা গঠন। তাহলে যদি পশ্চিমবঙ্গ ভেঙে যদি ওদিকে তোমার হচ্ছে গোর্খাল্যান্ড করে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে একটা নতুন রাজ্যের নাম উৎপন্ন হলো না। তারপরে মনে করো অন্ধ্রপ্রদেশকে ভেঙে তেলেঙ্গানা করে দিয়েছিল, তাহলে তেলেঙ্গানা একটা নাম হলো না। তাহলে সেই নামটা তো এসছে, সেই নামটা কি না যেহেতু 1ম তপশিলিতে উল্লেখ করা আছে বিভিন্ন রাজ্যের নাম, তাহলে সমস্ত রাজ্যের নাম তো 1ম তপশিলিতে যুক্ত আছে। তাহলে নতুন রাজ্যের যখন সূচনা হলো তখন তো অবশ্যই সেখানে উল্লেখ করতেই হবে, এখানে তো যুক্ত করতেই হবে, তাই না। তারপরে তাদের এখতিয়ার এলাকা, তাহলে যখন এই রাজ্য ভেঙে যাবে, তাই না, তখন তো তাদের এখতিয়ার এলাকা কতটা ক্ষেত্রফলযুক্ত এরিয়া জুড়ে সে অবস্থান করেছে, তাহলে সেটা তো তা উল্লেখ করতে হবে। তাই সেটাও কিন্তু এখানে উল্লেখ করার দরকার আছে, অর্থাৎ এই 1ম তপশিলিতে যুক্ত করতে হবে। এইবার বলছে 4র্থ তপশিলিতে কেন যুক্ত করাবে। দেখো 4র্থ তপশিলিতে বলে দিয়েছে বিভিন্ন অঙ্গরাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য কি আমাদের যে রাজ্যসভা আছে সেই রাজ্যসভার আসন বন্টন, অর্থাৎ আমাদের ভারতবর্ষে যতগুলো রাজ্য আছে বা কেন্দ্রশাসিত অঞ্চল আছে প্রত্যেকটা রাজ্য থেকে কিন্তু একটা নির্দিষ্ট সদস্য যায়, তাই না, আমাদের সাংসদরা যায় কোথায় না রাজ্যসভায় যায়। যেমন আমাদের পশ্চিমবঙ্গ থেকে 16 জন সদস্য রাজ্যসভায় যায়, তাহলে এই সংখ্যাও তো পরিবর্তন হয়ে যাবে। মনে করো যে আজকে অন্ধ্রপ্রদেশকে ভেঙে তেলেঙ্গানা করে দেওয়া হলো, তাহলে সেখানে তো একটা যখন অন্ধ্রপ্রদেশ ছিল তাহলে সেই সময় তো একটা সংখ্যা তো এখানে যেত, তাই না, তা সেটা তো বিভাজন হয়ে গেল, তাহলে সেটা তো উল্লেখ করতেই হবে এখানে, কারণ সেখানে আসন বন্টন তো করতেই হবে। যেমন আমাদের পশ্চিমবঙ্গ থেকে টোটাল 16 জন যায় মনে করো, তাহলে মনে করো পশ্চিমবঙ্গটা ভেঙে যদি দুটো আলাদা হয়ে যায়, অর্থাৎ উত্তরে গোর্খাল্যান্ড হয়ে গেল আর নিচে আমাদের পশ্চিমবঙ্গ থেকে গেল, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি এখানে তো আসন সংখ্যা 16টা
16টাতে 16টা তো থাকবে না, কি পরিবর্তন হয়ে মনে করো ওপরে চলে গেলো 6টা, নিচে গেল 10টা, তো সেটারই তো পরিবর্তন করতে হবে। অর্থাৎ বিভিন্ন অঙ্গরাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের রাজ্যসভার আসন বন্টন, তাই না? তাহলে আসন বন্টনটা এখানে কিন্তু উল্লেখ করতে হবে। অর্থাৎ 4 নম্বর আর্টিকেলে বলেছে তুমি 2 আর 3 যা যা কিছু পরিবর্তন করবা সেটা কিন্তু প্রথম এবং চতুর্থ তপশিলিতে অবশ্যই তোমাকে যুক্ত করতে হবে। 368 থেকে পুরো বন্ধনমুক্ত রাখা হয়েছে 4 নম্বর আর্টিকেলটাকে। ক্লিয়ার? এখানে রাষ্ট্রপতির সিগনেচার দ্বারা, সিম্পল মেজরিটি দ্বারা রাষ্ট্রপতি এটাকে অর্থাৎ সংসদ এটাকে পাশ করে দিতে পারে, কোনো সমস্যার সৃষ্টি হবে না। ক্লিয়ার? তাহলে আমরা মোটামুটি কি পার্ট 1 সম্পর্কে পড়ে নিলাম, যে পার্ট 1 কে ভারত হলো ইউনিয়ন তথা সংঘ, এবং তোমার হচ্ছে ইন্ডিয়া, ভারতবর্ষের নাম আছে ইন্ডিয়ান, দ্যাট ইজ ভারত। বিভিন্ন রাজ্যের নাম, আমাদের ভারতবর্ষের টোটাল যে রাজ্য আছে তাদের নাম আছে, রাজ্যের প্রকারভেদ, বিভিন্ন স্টেট আছে, ইউটি আছে, এবং আমাদের অর্জিত সংখ্যা 0, তাই না? 2 নম্বর আর্টিকেলে বলা আছে নতুন রাজ্যের সূচনা বা গঠন, তাই না? 3 নম্বরে বলে দিচ্ছি কি রাজ্যের সীমানা পরিবর্তন, না পরিবর্তন, রাষ্ট্রপতির পূর্বচরণ এগুলো করে দেওয়া যেতে পারে, কোনো সমস্যার সৃষ্টি হবে না। 4 নম্বরে বলেছে 2 আর 3 যাতে কিছু পরিবর্তন করবো যা প্রথম এবং চতুর্থ তপশিলিতে যুক্ত করতে হবে। ক্লিয়ার? তাহলে যখন তপশিলির ব্যাপারটা আসলো তখন তপশিলিটা হালকা করে তোমাদের সাথে আজকে আলোচনা করে দিই। ক্লিয়ার? তাহলে দেখো এই তপশিলি আমরা অলরেডি পূর্বেই বলে দিলাম কি আমাদের সংবিধান যখন রচনা করা হয়েছিল সেই সময় কি না পার্টের সংখ্যা ছিল 22টি, বর্তমানে 25টি দাঁড়িয়েছে। আর্টিকেল তথা ধারার সংখ্যা ছিল কতগুলো? 395টা। দেখো 395টা ধারাই কিন্তু আছে, মানে সংখ্যা 395 কিন্তু লিখবো, কিন্তু মাঝখানে এ বি সি ডি, হ্যাঁ তাই না, 300 243 এ বি সি ডি জেড এ এইরকম যুক্ত হয়ে গেছে। আরে যুক্ত হয়ে কিন্তু এই 448টা ধারা বর্তমানে হয়ে গেছে, কিন্তু সংখ্যায় কখন আমি 448 লিখবো না, 395 লিখবো, কিন্তু মাঝখানে এ বি সি ডি যুক্ত হয়ে যাবে, তাই না? যেমন 300 আমাদের যদি 370 371 পড়ে তাহলে 371 এ বি সি ডি এইভাবে চলে গেছে। ক্লিয়ার? তারপরে তোমার যে 243 পঞ্চায়েত আছে, ওই পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে 343 ওই দিকে, তাই না? ওই দিকে সেই এ বি সি ডি করে প্রচুর এবং যুক্ত করা হয়েছে। যাই হোক আমরা পরে সেগুলো আস্তে আস্তে আলোচনা করে নেবো। তাহলে যাই হোক আমাদের ধারার সংখ্যা ছিল 395টা, কিন্তু বর্তমানে প্রায় 448টা ধারা হয়ে গেছে। আর তপশিলির সংখ্যা ছিল কতগুলো? তপশিলির সংখ্যা ছিল 8টি, কিন্তু বর্তমানে এই তপশিলির সংখ্যা হয়ে গেছে 12টি। ক্লিয়ার? দেখো তাহলে তপশিলিগুলোতে কী কী বলেছে একটু হালকা করে আলোচনা করে দিই তোমাদের সাথে। দেখো প্রথম তপশিলিতে কী বলেছে, যে বিভিন্ন রাজ্যের নাম এবং তাদের এখতিয়ার এলাকা, বিভিন্ন কেন্দ্রশাসিত অঞ্চল এবং তাদের বিস্তৃতি। ক্লিয়ার? অর্থাৎ বিভিন্ন রাজ্যের নাম লেখা আছে, আমাদের ভারতবর্ষে যতগুলো রাজ্য আছে প্রত্যেকটার নাম লেখা আছে ধরে ধরে, এবং তাদের এখতিয়ার এলাকা, যে কতটা এলাকা জুড়ে, কত বর্গমিটার এরিয়া জুড়ে এটা অবস্থান করেছে, সীমানাতে কী কী আছে, কিংবা যে বিভিন্ন কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে তাদের যে বিস্তৃতি কতটা, সেটা কিন্তু 1 নম্বরে উল্লেখ করা রয়েছে। দ্বিতীয়তে কী বলেছে, বেতন এবং ভাতার কথা বলেছে, বেতন ভাতা এবং বিভিন্ন সুযোগ সুবিধার কথা বলে দিয়েছে। আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, কম্পট্রোলার অ্যান্ড অডিটরি জেনারেল, সুপ্রিম কোর্ট, হাইকোর্টের বিচারপতি, গভর্নর, তাই না, পিএম, এই সমস্ত ব্যক্তিদের কি না বেতন ভাতা এবং সুবিধার কথা বলে দিয়েছে। আমাদের ভারতবর্ষের বুকে একটা বিষয়, আগে বেতন দাও তারপরে পরে কাজ হবে, তাছাড়া কাজটা হবে না। অর্থাৎ মনে করো যে বেতন আগে তারপরে কী হবে, কাজ, অর্থাৎ শপথ বাক্য। ক্লিয়ার? অর্থাৎ 3 নম্বরে আছে শপথ বাক্য। ক্লিয়ার? শপথ বাক্য 3 নম্বর শপথ বাক্য, অর্থাৎ কি না 2 নম্বরে বেতন ভাতা সুযোগ সুবিধা, আর 3 নম্বর কি শপথ বাক্য। ক্লিয়ার? 4 নম্বরে চতুর্থ কী বলেছে, চতুর্থ বলেছে দিয়েছে কি বিভিন্ন অঙ্গরাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল, বিভিন্ন অঙ্গরাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল অলরেডি বলে দিলাম, বিভিন্ন অঙ্গরাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে কি রাজ্যসভার আসন বন্টন করতে হবে। ক্লিয়ার? অর্থাৎ যতগুলো আমাদের রাজ্য আছে সেই রাজ্য যে যে জায়গা থেকে যতগুলো রাজ্যসভার সদস্যরা যায় সেটা কিন্তু উল্লেখ করতে হবে কোথায় না চতুর্থ তপশিলিতে। ক্লিয়ার? এবার পঞ্চমে কী বলা আছে, পঞ্চমে বলা রয়েছে বিভিন্ন তপশিলি, যে সমস্ত তপশিলিভুক্ত যে সমস্ত অঞ্চলগুলো রয়েছে সেই সমস্ত অঞ্চলগুলির জন্য বিশেষ কি না শাসন ব্যবস্থার বিধান এবং নিয়ন্ত্রণের কথা বলে দিয়েছে। ক্লিয়ার? এটা হচ্ছে পঞ্চম তপশিলিতে। পঞ্চম তপশিলিতে বিভিন্ন তপশিলি অঞ্চলভুক্ত এরিয়াগুলির জন্য বিশেষ শাসন ব্যবস্থার বিধানের কথা বলে দিয়েছে। ঠিক তেমনিভাবে তারপরেই ষষ্ঠতে তপশিলি উপজাতির কথা বলে দিয়েছে, তবে বিশেষ অঞ্চলের কথা বলে দিয়েছে এখানে উল্লেখ করে, যেমন এখানে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মিজোরাম, তাই না, এই সমস্ত রাজ্যগুলির জন্য কি না বিশেষ প্রশাসনিক ব্যবস্থার বিধানের কথা কিন্তু বলে দেওয়া হয়েছে ষষ্ঠ তপশিলিতে। ক্লিয়ার? তাহলে যাই হোক এবার সপ্তম তপশিলিতে জায়গা ছিল না তাই ছোটো ছোটো করে লিখে দিয়েছি, যাই হোক আমি পুরো মুখস্থ করে দিচ্ছি, কোনো সমস্যা নেই। যাই হোক ষষ্ঠ পর্যন্ত তো বোঝা গেল। এবার সপ্তমে যদি যাই তাহলে সেক্ষেত্রে আমি এখানে তালিকার কথা বলবো, অর্থাৎ ক্ষমতা বন্টন, কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন। তালিকার কথা আমরা জানি যে রাজ্য তালিকা আছে, কেন্দ্র তালিকা আছে, যুগ্ম তালিকা, 3 ধরনের তালিকা আছে, রাজ্য তালিকা, কেন্দ্র তালিকা, যুগ্ম তালিকা। অর্থাৎ কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টনের কথা বলা রয়েছে কোথায় না সপ্তম তপশিলিতে। অষ্টমী কী আছে, অষ্টমী ভাষার কথা বলা হচ্ছে, ভাষা। দেখুন আমাদের সংবিধান যখন রচনা করা হয়েছিল তখন আমাদের
আমাদের সংবিধান আমাদের 14টা ভাষার এখানে মর্যাদা দেওয়া হয়েছিল, কিন্তু বর্তমানে এই ভাষার সংখ্যা দাঁড়িয়েছে কতগুলো, টোটাল 22টা ভাষা এখানে দাঁড়িয়েছে। ক্লিয়ার, 22টা ভাষা। এই 22টা ভাষা কী কী না কাশ্মীরি, সিন্ধি, পাঞ্জাবি, হিন্দি, বাংলা, অসমিয়া, উড়িয়া, গুজরাটি, মারাঠি, কন্নড়, তেলুগু, তামিল, মালায়ালাম, উর্দু, সংস্কৃত, নেপালি, মণিপুরি, কোঙ্কনি, বড়ো, ডোগরি, মৌতলি, সাঁওতালি, এই টোটাল 22টি ভাষা আছে। তবে এই 22টি ভাষা তোমাদের পুরোটা এই মুহূর্তে মুখস্থ করার কোনো দরকার নেই। ক্লিয়ার, কোনো না কোনো একদিন তোমাদেরকে মুখস্থ করে দেবো, 2-3 মিনিটের ব্যাপার এই মুখস্থ করতে, কোনো চাপই নেই। ক্লিয়ার, কোনো একদিন মুখস্থ করে দেবো আমি। ক্লিয়ার, দেখো অ্যাকচুয়ালি এখন তোমাদের কি মনে রাখতে হবে যে আমাদের অষ্টম তপশিলিতে কী আছে না ভাষা আছে। কতগুলো ভাষার মর্যাদা দেওয়া হয়েছে, 22টি ভাষার মর্যাদা দেওয়া হয়েছে। আগে কতগুলো ভাষার মর্যাদা দেওয়া ছিল, 14টা ভাষার মর্যাদা দেওয়া ছিল। এখানে কি প্রশ্ন থাকবে না প্রশ্ন থাকতে পারে নিম্নলিখিত কোন ভাষাটি অষ্টম তপশিলিতে নেই। ক্লিয়ার, অপশন ডিতে লেখা থাকবে কি ইংরেজি অথবা রাজস্থানী, এই ভাষাগুলো অ্যাকচুয়ালি বেশি দেওয়া থাকে। ক্লিয়ার, তাহলে অষ্টমে কী পেলাম আমরা ভাষা সম্পর্কিত পেয়ে গেলাম। ক্লিয়ার, এবার নবমে কী পাবো, নবমে পাবো ভূমি সংস্কার, অর্থাৎ সমস্ত প্রকারের জমিদার প্রথার বিলোপের কথা বলা রয়েছে কোথায় না এই নবম তপশিলিতে বলা রয়েছে। নবম তপশিলিতে অর্থাৎ ভূমি সংস্কার করা হয়েছিল, তাই না, সমস্ত প্রকার জমিদার প্রথার বিলোপ করা হয়েছিল। ক্লিয়ার, এই নবম তপশিলি অনুযায়ী। দশম তপশিলি দেখো, দশম তপশিলি অ্যান্টি ডিফেকশন ল অর্থাৎ দলত্যাগ বিরোধী আইনের কথা বলে দিয়েছিল তোমার কোথায় এই দশম তপশিলিতে। যাই হোক, এটা হচ্ছে 1985 সালে 52তম সংবিধান সংশোধন করা হয়েছিল এবং রাজীব গান্ধী তৎকালীন সময় প্রধানমন্ত্রী ছিল। তার সময় কিন্তু অ্যাকচুয়ালি কি না এই অ্যান্টি ডিফেকশন অর্থাৎ দলত্যাগ বিরোধী আইন আসে। ক্লিয়ার, যাই হোক, আমরা যখন নির্বাচন ব্যবস্থা সম্পর্কে পড়বো, পার্ট 15 পড়বো, সেই সময় কিন্তু আমরা এর সাংঘাতিক একটা ব্যাখ্যা পড়বো যে অ্যান্টি ডিফেকশন অর্থাৎ দলত্যাগ বিরোধী আইনটা এক প্রকার কি। ক্লিয়ার, আমরা জানি অনেক নেতা নেত্রী আছে যারা এক দল থেকে জয়লাভ করে, তাই না, একটা সিম্বল পরবর্তী ক্ষেত্রে দেখা যায় জেতার পরে অন্য দলে চলে যায়। তাই তাদের জন্য কি কোনো কিছু ব্যবস্থা হওয়ার প্রয়োজন নেই, তাই না, অবশ্যই প্রয়োজন আছে, তাই না। অর্থাৎ এই জন্য এই অ্যান্টি ডিফেকশন অর্থাৎ দলত্যাগ বিরোধী আইন আসে কত সালে না 1985 সালে। ক্লিয়ার, সংবিধান সংশোধন করা হয়েছিল, 52তম সংবিধান সংশোধন করতে হয়েছিল। সেই সময় ছিল রাজীব গান্ধী আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী। ক্লিয়ার, একাদশতম কি আসে, একাদশতমতে কি আছে না পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে, পঞ্চায়েতের কথা বলা রয়েছে। দেখো পঞ্চায়েতটা কত সালে না হলে 73তম সংবিধান সংশোধন করতে হয়েছিল এটা আনার জন্য, এবং 1992 সালে এখানে 29টি বিষয় যুক্ত করা হয়েছিল। অর্থাৎ 1992 সালে কি না 73তম সংবিধান সংশোধন হয়। ক্লিয়ার, অর্থাৎ এখানে পঞ্চায়েত ব্যবস্থাটাকে নিয়ে আসা হয়েছিল। আর পৌরসভা তথা নগরপালিকা কি না 74তম সংবিধান সংশোধন করতে হয়েছিল একই বছরে 1992 সালে পৌরসভাটা নিয়ে আসা হয়েছিল। এখানে 18টি বিষয় যুক্ত করা হয়েছিল। ক্লিয়ার, তাহলে এই হচ্ছে আমাদের কি তপশিলি, অর্থাৎ আমাদের তপশিলির সংখ্যা তাহলে টোটাল কতগুলো পেলাম, টোটাল হচ্ছে 12 তপশিলি পেলাম। 12 তপশিলির মধ্যে প্রথম তপশিলি কী বলা আছে বিভিন্ন রাজ্যের নাম, তাদের এখতিয়ার এলাকা, বিভিন্ন কেন্দ্রশাসিত অঞ্চল, তাদের বিস্তৃতি। 2 নম্বরে কী বলেছে, 2 নম্বরে বলেছে বেতন ভাতা। 3 নম্বরে কি শপথ বাক্য। 4 নম্বরে রাজ্যসভার আসন বন্টন। 5 নম্বরে কি না তপশিলি জাতিভুক্ত এরিয়াগুলির জন্য বিশেষ শাসন ব্যবস্থার বিধান, তাই না। ষষ্ঠতে কী বলেছে না বিভিন্ন আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মিজোরাম এই সমস্ত যে সমস্ত রাজ্যগুলো বা অঞ্চলগুলো রয়েছে এইগুলোর জন্য উপজাতিদের জন্য বিশেষ শাসন ব্যবস্থার বিধান, তাই না। সপ্তমে কি বলেছে, সপ্তমে বলেছে যে রাজ্য তালিকা, কেন্দ্র তালিকা, যুগ্ম তালিকা, অর্থাৎ কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টনের কথা বলে দিয়েছে, তাই না। অষ্টমে কি বলেছে, অষ্টমে ভাষার কথা বলেছে। প্রাথমিক পর্যায়ে 14টা ভাষা স্বীকৃতি দেওয়া হয়েছিল, বর্তমানে কতগুলো, বর্তমানে 22টা ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে। ক্লিয়ার, আর নবমে কি বলেছে, নবমে বলেছে ভূমি রাজস্ব ব্যবস্থা অর্থাৎ জমিদার প্রথা সম্পূর্ণ বিলোপ ঘটানো। 10 নম্বরে কি বলেছে অ্যান্টি ডিফেকশন অর্থাৎ দলত্যাগ বিরোধী আইনের কথা বলেছে। 1985 সালে 52তম সংবিধান সংশোধন করতে হয়, কারণ রাজীব গান্ধীর সময় এটা নিয়ে আসা হয়েছিল। ক্লিয়ার, তোমার হচ্ছে এবার চলে যায় 11 নম্বরে কি বলেছে পঞ্চায়েত ব্যবস্থা। 1992 সালে 1992 সালে নিয়ে আসা হয়েছিল। কত সালে 73তম সংবিধান সংশোধন করতে হয়েছিল এবং 29টি বিষয় যুক্ত করা হয়। আর দ্বাদশতমতে কি পৌরসভা বা নগরপালিকার কথা বলা হয়েছে 1992 সালে কি 74তম সংবিধান সংশোধন করতে হয়, এখানে 18টি বিষয় যুক্ত করা আছে। ক্লিয়ার, অর্থাৎ তোমরা টোটাল আর্টিকেল পার্ট 1 টোটাল কমপ্লিট করা হলো। পার্ট 1 টোটাল বুঝতে পারলে 1 থেকে 4 নম্বর আর্টিকেল সম্পর্কে টোটাল পড়ানো হলো। তার সাথে সাথে আমরা কি বললাম, তার সাথে আমরা 12টা তপশিলি সম্পর্কে আমরা জেনে নিলাম। ক্লিয়ার, নেক্সট পার্টে আমরা কি নাগরিকত্ব সম্পর্কে পড়বো, আস্তে আস্তে মৌলিক অধিকার, ডিপিএসপি, তাই না, কেন্দ্র, এই সমস্ত বিষয় আস্তে আস্তে ক্লাস আমি তোমাদেরকে করাতে থাকবো, খুব গুরুত্বপূর্ণ ক্লাস করাতে থাকবো। তবে একটা জিনিস তোমাদেরকে আমি বলি যে এইভাবে যখন তোমাদের আমি টোটাল পলিটি কমপ্লিট করাবো তখন আশা করি কোনো পরীক্ষায় তোমাদের কোনো কোশ্চেন বাদবে না, এটা গ্যারান্টি তোমাদের দিতেই পারে। ক্লিয়ার, আজকে ক্লাস এই পর্যন্তই, বাকি ক্লাস নেক্সট দিন। নমস্কার।